আমন্ত্রণ রাতের বাংলাদেশে, শুরুতেই জানাবো শিরোনাম। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিল ইরান। তেহরানকে ধন্যবাদ জানালেও নৌ অবরোধ প্রত্যাহার করেননি ট্রাম্প। ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। ছুটির দিনে তেল নেই বেশিরভাগ পাম্পে, লম্বা সিরিয়ালে নাজেহাল গ্রাহক। রেকর্ড পরিমাণ জ্বালানি মজুদ আছে, দাবি প্রতিমন্ত্রীর। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেনার দেয় না। তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি, এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম টিনকাম কামার রোজগার কিছুই নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 14টি ফ্লাইটে প্রথম দিন সৌদি যাচ্ছে 6,000 মুসল্লি। সংরক্ষিত আসনে বিএনপির প্রার্থী বাছাই চলছে। 4 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্যাতিতদের মূল্যায়নের আশ্বাস। দলের উপর আস্থা আছে বিধায় আমি এসেছি। রাজপথে থেকেছি, কি লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমরা রাজপথটাকে ধরেছিলাম, সেই যুক্তিগুলো ওনাকে দেখিয়েছি। বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংকটকালে লুকোচুরি নয়, দরকার আলোচনা, বললেন জামায়াত আমির। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। দেশের পরিবর্তনের জন্য আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসযোগ্য করে তুলব। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেল? এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। হজ যাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র 2.25 ঘন্টা। রাত 12টা 20 মিনিটে কাবার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশের ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই হজ যাত্রার উদ্বোধন করবেন। তার আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করার কথা তার। ইতোমধ্যে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন যাত্রীরা। ঘর থেকে বের হওয়ার পরেই পবিত্র ধর্মীয় যাত্রা শুরু হয়েছে এই হজ যাত্রীদের। আকাশপথে যাত্রার আগে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন শত শত মুসল্লি। আমরা ইতিমধ্যেই বিমান টিকিট, ভিসা, পাসপোর্ট সব পেয়ে গেছি আর কি। যুদ্ধ বিরস্ত সমস্ত ফাতনা ফ্যাসাদ থেকে আমাদেরকে যেন নেক এবং এক হওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, এটাই দোয়া করি আর কি। প্রত্যেকটা হজের কাজ যেন আমরা সহজ এবং সরল করে দেয় আল্লাহ, যাতে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। দোয়া করবেন আপনারা যেন আমরা যেন সঠিকভাবে মক্কা থেকে হজের কাজগুলি সুসম্পন্ন করে বাংলাদেশে আসতে পারি ইনশাআল্লাহ। মধ্যরাতে 419 জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার। ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সামগ্রিক ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো হলেও ত্রুটির কথা বলছেন কেউ কেউ। বিশেষ করে হজযাত্রীদের ডরমিটরিতে উৎকট গন্ধ আর মশার উপদ্রব অনেক। দোতলা তো অতিরিক্ত মশা। বেটার ছিল যে আরো আগে থেকে যদি তারা এই মশার ব্যাপারটা পদক্ষেপ নিত। আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক এনায়েত করবেন। আমরা সুষ্ঠুভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আমরা সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক এনায়েত করবেন। হজ ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, যুদ্ধের কারণে হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না। এছাড়া আগামী বছর থেকে খরচ কমানোর কথাও জানান মন্ত্রী। কিভাবে হাজিদেরকে আরো কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। কারণ সবচেয়ে বড় জিনিস হলো তো আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি, কয়েকদিন হয়। এবার ৭৮,৫০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। শনিবার 14টি ফ্লাইটে সৌদি পৌঁছাবেন প্রায় 6,000 যাত্রী। সবার ইমিগ্রেশন কার্যক্রম হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত বাছাই পর্ব শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকাল 3টায় গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। দুঃসময়ে দলের প্রতি অবদান, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষদের প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নেতৃস্থানীয়রা।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল 3:30 থেকে বিএনপির গুলশান কার্যালয়ে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। 2 দিনব্যাপী এই সাক্ষাৎকার শেষ হবে শনিবার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্যদের প্রাধান্য দেয়া হবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। আমরা কম বেশি সবাই অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিটা করছি। ইনশাল্লাহ যাকে দিবে, যে আপাকে দিবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একটা উপজেলা, মানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এসেছি। আমি একটা আস্থা এবং আশা নিয়েই এসেছি। আমরা যে রাজপথে থেকেছি, কি লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমরা রাজপথটাকে ধরেছিলাম, সেই যুক্তিগুলো ওনাকে দেখিয়েছি। আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দিয়ে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। শুক্রবার সাক্ষাৎকার নেওয়া হয় রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনার মনোনয়ন প্রত্যাশীদের। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। আগামী 12ই মে ভোট গ্রহণ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনে বন্ধ বেশিরভাগ পাম্প। খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। গ্রাহকদের ক্ষোভ, সরকার জ্বালানি তেলের সংকট নাই বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে আর দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন ফুয়েল লোড করতে পারি নাই। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলেই যে আমাদের দেশে তেল আছে কি না, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাগান, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি। এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম কামার হচ্ছে আর কিছুই নাই। আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টায় দাঁড়াইছি, আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে টাস্টে সিরিয়াল দিছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস বাড়িয়েছে আরও বিড়ম্বনা। পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারির কারণে দেখা দিয়েছে যানজট। চলছে মজুদ বিরোধী অভিযান। অনিয়মের দায়ে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছুটির দিন স্বস্তির সময় হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা।
শুক্রবার সকাল 9টা থেকে পাম্পে তেল দেবার খবর শুনে কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তরা পাম্পের সামনে বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়াতে চৌকি, বেঞ্চ, টুল নিয়ে হাজির মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। কুড়িগ্রাম জেলা শহর সহ 9টি উপজেলার 22টি পাম্পে পর্যায়ক্রমে জ্বালানি তেল সরবরাহ করলেও সংকট কাটছে না। 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আমি নাগেশ্বরী পুরাতন পাম্পে ওখানে তেল পাই নাই। কেউ মনে করেন গাড়ি রাখছে, কেউ সাইকেল, কেউ বিএনসি রাখি সিরিয়াল নিতেছে। দূরে বাড়ি আছে, ওরা আসতে সময় লাগবে। এখানে আত্মীয় স্বজন আছে, ওনাদের মাধ্যমে চকি বা বাইসাইকেল চেয়ার এখানে রাইখা দিচ্ছে। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ কম থাকায় রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন ভোক্তারা। নাটোরের তীব্র তাপদাহের মধ্যে নো কার্ড নো ফুয়েল পদ্ধতিতে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকেরা। জনপ্রতি 700 টাকা করে পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটে। আগে তেল নিচে অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে তেল নেওয়া লাগছে। এখন ভিড় কম, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। অনেকের গাড়ি আছে, ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে। ইনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। যে মোটরসাইকেলের যে যানজট সৃষ্টি বা বিশৃঙ্খলা হতো পাম্পে, সে তুলনায় অনেকটা কমে গেছে। তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রাজীবপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা 9,000 লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তকে 60,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুদের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও তেল মজুত করছে। এতে বাড়ছে ভোগান্তি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এপ্রিল ও মে মাসে তেলের ঘাটতি হবে না। জুনের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। পূর্ণ সক্ষমতায় ইস্টার্ন রিফাইনারি চালু করতে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। কথা বলেন দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য কোনো ঘাটতি হবে না। এখন জুন মাসের চাহিদা মেটাতে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে, নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী জানান, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উৎপাদন শতভাগ চালু করতে মালয়েশিয়া সহ বিভিন্ন বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া চলছে। এ সময় রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম 2029 সাল থেকে শুরু করার আশা প্রকাশ করেন তিনি। এই ইউনিটটা যদি আমরা চালু করতে সক্ষম হই এই সরকারের এই মেয়াদের মধ্যেই, তাহলে আপনারা দেখবেন আমাদের এই সূত্র আমরা ক্রুড অয়েলের সোর্স আরও ডাইভার্সিফাই করতে পারবো। অর্থাৎ এই সক্ষমতা বাড়বে, ভিন্ন ভিন্ন সোর্সের ক্রুড রিফাইন করবার ক্যাপাসিটি থাকবে। সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। সেইভাবে আমাদের প্রস্তুতি রয়েছে। সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী আসার কথা শোনালেও বাস্তবতা ভিন্ন। তেলের জন্য চট্টগ্রামে সব পেট্রোল পাম্পে গ্রাহকদের দীর্ঘ লাইন। সংকটের কারণে বেশিরভাগ পাম্প বন্ধ। সব পাম্প তো খোলা নাই, সব পাম্প যদি খোলা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তিটা হতো না। 5টা-6টা পাম্প দেখছি, একটা তো তেল নাই, তাহলে মজুদ কিভাবে আছে, কিভাবে বলে এরা? সব যদি উন্মুক্ত থাকতো তাহলে ভোগান্তি হতো না। এখন হচ্ছে ম্যাক্সিমাম পাম্প বন্ধ। মন্ত্রী তো মুখে বলতেছে উনি আসি দেখুক, ওনার গাড়িতে তো আর উনি নিজে আসে না, আসে ওনার ড্রাইভার, যার কারণে ওরা বুঝে না। মন্ত্রী আমাদের বলে থাকেন যে পর্যাপ্ত তেলের মজুদ আছে, এখানে বলছে তেলের মজুদ নাই, তেল আনতে হচ্ছে। তাহলে কনস্পিরেসিটা কোথায় হচ্ছে সেটা আমার মনে হয় খুঁজে বের করাটা খুব বেশি দরকার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর জন্য পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটন জানিয়েছে চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের ওপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক সূচক। হরমুজ প্রণালী এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে। চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম NBCর প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল প্রতি প্রায় $88 দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। হিটিং অয়েল ও গ্যাসের দামেও এসেছে কমতি। চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক ঘন্টার মাথায় তা ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানিজ গণমাধ্যম দ্য লেবানন 24-এর দাবি, একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IDF। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে চালানো হয় এ হামলা। সে সময় ইসলামিক হেলথ অথরিটির সাথে সংশ্লিষ্ট একটি অ্যাম্বুলেন্স টিমের দিকে নিক্ষেপ করা হয় আর্টিলারি শেল। মেশিনগান দিয়েও ছোড়া হয় গুলি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে লেবানিজ মিডিয়া। দেশের সংকটের সময় কোনো কিছু নিয়ে লুকোচুরি না করে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্দোলন চায় না বিরোধী দল, তবে সংসদে তাদের কথা আমলে না নিলে রাজপথ ছাড়া বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। রাজধানীতে দলীয় অনুষ্ঠানে শফিকুর রহমান অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন। এক চুল পরিমাণ ছাড় দেব না। এই যারা মগবাজার আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলন। প্রধান অতিথি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে। সম্মেলনে তিনি বলেন, বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা এরই মধ্যে সাবেক উপদেষ্টা ও সরকারি দলের কোনো এমপিরা স্বীকারও করেছেন। আর এখন বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম। তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নাগালের বাইরে। সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? রাজনৈতিক ঐক্য থাকলে দেশের যে কোনো সংকট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন জামাত আমির। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন, এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে এই আহ্বান জানান তিনি। বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিএনপি মহাসচিব সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। দর্শক, আর ঘণ্টাখানেক পরে হজ যাত্রার প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি আশকোনায় হজ ক্যাম্প ঘুরে দেখবেন। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী ঠিক কয়টার দিকে হজ ক্যাম্প পরিদর্শনে আসবেন, সেই খবর কি আপনি পেয়েছেন কিনা? আর সার্বিক প্রস্তুতি কেমন? সার্বিক প্রস্তুতি বলতে পুরোটাই ইতিমধ্যে এসএসএফ এবং পিজিআর এর নিয়ন্ত্রণে পুরোটাই তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং আর হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান আসার কথা রয়েছে, যদিও 10:30টায় বলা হয়েছে। তবে ইতিমধ্যে ঠিক 10:30 বাজতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হয়তো এসে পৌঁছাবেন। তবে এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো যে হজ ক্যাম্পটি পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, পিজিআর এবং এসএসএফের পক্ষ থেকে পুরোটা কর্ডন করা হয়েছে। এর পাশাপাশি যদি বলি, এখানে যে সকল হজযাত্রীরা রয়েছেন তারা তাদের যে নির্ধারিত যে কার্যক্রম, ইমিগ্রেশন সহ যে তাদের বোর্ডিং পাসের যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে তারা সম্পন্ন করছেন। হয়তো প্রধানমন্ত্রী আসবেন এবং তাদের সাথে এই হজ ক্যাম্প ঘুরে ঘুরে তিনি পরিদর্শন করবেন এবং এখানে অবস্থান করা যে হাজিরা রয়েছেন, হজযাত্রীরা রয়েছেন, তাদের সাথে কথা বলবেন এবং ইমিগ্রেশনের তিনি যাওয়ার কথা রয়েছে এবং সেখানেও তিনি যাবেন এবং পুরো পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করবেন। এর পরবর্তীতেই তিনি মূলত বিমানবন্দরের যে প্রথম হজ ফ্লাইটটি উদ্বোধনের কথা রয়েছে ঠিক 11:30টায়, সেখানে যাবেন এবং সেই ফ্লাইটটি উদ্বোধন করবেন। তার আগে তিনি এই হজ ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেটি আর কিছুক্ষণ পরপরই হয়তো প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে এসে পৌঁছাবেন। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল। একদিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে আরও 5 জনের। এ নিয়ে 1 মাসে মৃতের সংখ্যা দাঁড়ালো 211। একদিনে রেকর্ড সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলেই হাম আশঙ্কায় শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। হামের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের জরুরি বিভাগে আসা শিশুদের প্রায় সবাই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা নিয়ে আসছে। হামের উপসর্গ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় সন্তান নিয়ে হাসপাতালে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। অভিভাবকরা জানান, জ্বর, সর্দি, কাশির পাশাপাশি পাতলা পায়খানা ও পেট ব্যথা, শরীরে দেখা যায় র্যাশও। বাচ্চা আমরা এখানে ভর্তি হয়েছি মঙ্গলবার, তখন এতটা সমস্যা ছিল না, জ্বর নিয়ন্ত্রণে আসছে না দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন এখানে পিআইসিইউ সাপোর্ট নেই, বাবুর এখন পিআইসিইউ লাগবে। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিট হাম হচ্ছে আজকে 7 দিন, আর জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। ওর বয়স 3 মাস, ওরে ভিক্টোরিয়াতে নিয়েছিলাম 5 দিন যাবত জ্বর, তারপর গতকালকে থেকে র্যাশ উঠছে। হাম হয়েছে, প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরো শরীর বাইরে হয়ে গেছে। 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। মোট ভর্তি 4 শতাধিক। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। আমরা নিজেরা স্যাটিসফাই হচ্ছি না, আমরা যেরকম তাদেরকে সার্ভিস দিয়ে অভ্যস্ত আমরা সেভাবে দিতে পারছি না। আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে 17টা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে। তো গার্ডিয়ানের জন্য প্লাস বাচ্চার জন্য এটা খুবই হয়রানি এবং মানে বাচ্চাটা ধীরে ধীরে তো অসুস্থ হয়ে যেতে থাকে আরও বেশি। এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য আপনারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেবেন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছড়িয়েছে 20,000।
হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সময় মতো হামের টিকা দেওয়া শুরু হয়েছে, টিকার কোনো সংকট নেই। পর্যাপ্ত সিরিঞ্জ মে মাসের 15 তারিখ পর্যন্ত মজুদ আছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডেঙ্গু মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। শিক্ষাক্রমের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতেই আবারও প্রাথমিক বৃত্তি চালু করা হয়েছে। এই পরীক্ষায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা আছে সরকারের। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিলম্বে পরীক্ষা নেয়ার ব্যাখ্যাও দেন তিনি। এদিকে 15 এপ্রিল থেকে 61 জেলায় বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও 3 পার্বত্য জেলায় শুরু হলো আজ। 2009 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী চালুর পর বন্ধ হয়ে যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যা পুনরায় চালু করতে একটি নীতিমালা করে অন্তর্বর্তী সরকার। তবে নানা কারণে সময় মতো নিতে পারেনি সেই পরীক্ষা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিলম্বে হলেও 17 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয়। 15 এপ্রিল থেকে সারা দেশে শুরু হলেও বর্ষবরণ উৎসবের কারণে 3 পার্বত্য জেলায় এই পরীক্ষা শুরু হলো শুক্রবার। উপস্থিতিটা কিছুটা কম, কারণ বাচ্চারা বিভিন্ন হাই স্কুলে চলে যাওয়াতে সব বাচ্চা আগ্রহী নয় বর্তমানে এসে। তারপরে আমাদের আজকের উপস্থিতি প্রায় 65%। যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তারা বর্তমানে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। 1.5 মাস পরেই তাদের প্রথম সাময়িকী পরীক্ষায় বসতে হবে। অভিভাবকরা বলছেন, এ সময় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। 1.5 মাস পরে এলো যে প্রথম সাময়িক পরীক্ষা বা পাক নির্বাচনের পরীক্ষা, 1.5 মাস আগে এখানে আবার বৃত্তি পরীক্ষা দিয়েছি। এটা করতে যেতে ওটাও অনেক পিছিয়ে গেল। শত কষ্ট হলে ওদের কষ্ট হয়েছে, আমাদেরও গার্জিয়ানদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরে চেয়েছি পরীক্ষায় পার্টিসিপেট করুক। যেহেতু ওরা এখন চলমান ক্লাস 6, সেক্ষেত্রে বলবো যে পেশার মানে ভয়ানক পেশার। সকালে রাজধানীর একটি স্কুলে গণিত বিষয়ে পরীক্ষা পরিদর্শনে এসে বিলম্বের ব্যাখ্যা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকার আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। আগামীকাল শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা। 3 পার্বত্য জেলায় শেষ হবে 20 এপ্রিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করছেন তারা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করছি আমরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব। রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে হজ যাত্রীদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে হজ ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মাত্রই তিনি পরিদর্শন করেছেন, মাত্রই তিনি প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিছুটা এই মুহূর্তে তিনি হজ ক্যাম্পের পরিচালক যিনি রয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন যুগ্ম সচিব, তার কক্ষে তিনি প্রবেশ করেছেন।
আপনি জানেন যে আজ 12:20 প্রথম হজ ফ্লাইট পরিচালিত হবে এবং ঠিক 11:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটির উদ্বোধন করবেন। তার আগেই তিনি মূলত হজ যাত্রীদের খোঁজ খবর নেওয়ার জন্য হজ ক্যাম্প পরিদর্শনে এসেছেন এবং এখানে মাত্রই তিনি প্রবেশ করেছেন। এর পরপরই তিনি এই হজ ক্যাম্পে অবস্থানরত যে সকল হাজিরা রয়েছেন, যারা হয়তো আর কয়েক ঘন্টা পরেই সৌদির উদ্দেশ্যে হজ করার জন্য তারা রওনা করবেন, তাদের সাথে কিছুটা সৌজন্য সাক্ষাৎ এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের এখানে কোনো ধরনের অসুবিধা কিংবা তাদের সুযোগ সুবিধার বিষয়ে তিনি কথা বলতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন সার্বিক ব্যবস্থাপনার যে পরিস্থিতি সেই সব বিষয়ে। যেহেতু তিনি মাত্রই প্রবেশ করেছেন এবং তিনি এখানকার যিনি পরিচালক রয়েছেন এবং এখানে ধর্মমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে অবস্থান করছেন, যারা মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন। এর পরপরই মূলত প্রধানমন্ত্রীকে হজ ক্যাম্পের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা দেখছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন পিজিআরের সদস্যরা এবং এসএসএফ পিজিআরের সদস্যরা। পুরো পরিচালকের কক্ষের আশপাশে কিছুটা নিরাপত্তা বেষ্টনী করে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এখানে তার হয়তো প্রাথমিক খোঁজ খবর নিয়ে তারপরই তিনি মূলত হজ ক্যাম্পের যে পুরো কার্যক্রম বা হজ ক্যাম্পের যে হাজিদের ইমিগ্রেশন থেকে শুরু করে ডরমেটরি অর্থাৎ হজ যাত্রীরা যেখানে অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন, তাদের সাথে সেদিকে প্রধানমন্ত্রী যাবেন এবং সেখানে তিনি যে পুরো হজ ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটি তিনি পরিদর্শন করবেন এবং সেখানে যদি কোনো সুযোগ সুবিধা কিংবা অসুবিধা কোনো পরামর্শ থাকে সেই বিষয়গুলো হয়তো তিনি নোটিস করবেন এবং পরবর্তীতে দায়িত্বশীলদের সেই সব বিষয়ে কাজ করার জন্য পরামর্শ দেবেন। মূলত এখান থেকে এই হজ ক্যাম্প পরিদর্শনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে যাবেন এবং সেখানে এবছরের প্রথম যে হজ ফ্লাইটটি রাত 12:20 ঢাকা এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ফ্লাইটটি তিনি উদ্বোধন করবেন এবং মূলত সেই ফ্লাইটে প্রায় 419 জন হজ যাত্রী নিয়েই প্রথম ফ্লাইট হিসেবে বাংলাদেশের আকাশ ত্যাগ করবেন এবং এর পরপরই মূলত সেটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। তারপরই মূলত এই ফ্লাইটের মধ্য দিয়ে মূলত আগামীকাল প্রায় 14টি ফ্লাইট পরিচালনা করা হবে বাংলাদেশ থেকে এবং সেখান থেকে হজযাত্রীরা একে একে তাদের হজ যাত্রার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে তারা রওনা করবেন। এর পাশাপাশি যদি কিছু তথ্য দিই এবছর হজযাত্রী বাংলাদেশ থেকে প্রতি বছরই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেয়ে থাকেন। বাংলাদেশ থেকে প্রায় বিপুল সংখ্যক হজযাত্রী যে গিয়ে থাকেন। এবারও বেশি কিন্তু প্রায় 80,000-এর কাছাকাছি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে তারা রওনা করবেন। আমি যদি বা সংখ্যাটা বলি, প্রায় 78,500 জন হজযাত্রী এবার বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজযাত্রার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে রওনা করবেন। তো এই বিপুল সংখ্যক হজযাত্রীদের হজ ব্যবস্থাপনা কিংবা এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।